বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি শীতাংশু বলছি। পাকিস্তান একটা ফেল স্টেট, এই কথাটা অনেকদিন আগে একটা চ্যানেলে বলেছিলাম, আমি শুনেছিলাম। কোনো একটা বিতর্কের সময় একজনের যে পডকাস্ট ছিল সেরকম টাইপের, বা একটা টিভি ইউটিউব চ্যানেলে ডিসকাশন চলছিল। তো তখন আরেকজন যে জিজ্ঞেস করলেন যে মানে ইংরেজিতে কথাটা ছিল যে পাকিস্তান ইজ এ ফেল্ড স্টেট। তখন যিনি চালাচ্ছিলেন তিনি বললেন যে হোয়াই ইউ সে সো, আপনি এটা কেন বললেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার ছোফারাই রিকল, কে বলেছিলেন, কতদিন আগে বলেছিলেন সেটা আমার ঠিক মনে, কিন্তু আমার এই ঘটনাটা মনে আছে, বক্তব্যটা মনে আছে। তিনি যখন বলেছিলেন, রাইট ফ্রম দ্য বিগিনিং অফ ইন্ডিপেন্ডেন্স পাকিস্তান ডোন্ট হ্যাভ এনি পলিসি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ অফ দ্য পিপল। দ্যাটস ওয়াই পাকিস্তান ইজ এ ফেল্ড স্টেট। তো এই কথাটা অর্থাৎ তিনি বলেছিলেন যে স্বাধীনতার পর থেকে পাকিস্তানে এরকম কোনো নীতি নির্ধারণ হয়নি যে তারা দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, বা দেশের জনগণের যে প্রয়োজন, তাদের যে জীবনযাত্রা মানের উন্নতির জন্য যা দরকার সেটা কেউ করবে। কোনো নেতাই সেইভাবে জিনিসটাকে ভাবেননি বা সেইভাবে দেখেননি। সেই জন্যই পাকিস্তান রাষ্ট্র হিসাবে সফল হতে পারেননি, বিফল রাষ্ট্র বলা যেতে পারে। তো আজকের দিনে সেই কথাটা প্রায় অনেকটাই একবারে বাস্তবায়িত হতে চলেছে, বা বাস্তবায়ন হয়ে গেছে বলা যায়। কেন বলছি? দেখুন, আসলে পাকিস্তান দুটো ফ্রন্টেই ফেল। একটা ফ্রন্ট হচ্ছে ইন্টারনাল ম্যাটারে পাকিস্তানে এখন ভয়ানক অবস্থা খারাপ, চারিদিকে অশান্তি। আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনি যদি শুনে থাকে তো ভালো, যদি না শুনে থাকেন আমার পুরনো ভিডিও শুনেন। পাকিস্তান সম্পর্কে যে ভিডিওগুলো আমি করেছি, পাকিস্তানে সর্বত্র অশান্তির এক চূড়ান্ত অবস্থা। একদিকে আফগানিস্তান বর্ডারে কেপিকে, খাইবার পাখতুনওয়ালা, সেখানে ভয়ানক অশান্তি চলছে টিটিপির সঙ্গে এবং পাকিস্তান পুলিশ রেঞ্জার্সের। এর বাইরে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের লড়াই চলছে, যদি এটা জিওপলিটিক্যাল ম্যাটার হয়ে গেল। ইন্টারনাল ম্যাটারের মধ্যে একটা খাইবার পাখতুনওয়ালার মধ্যে একটা বিশাল ইনসার্জেন্সি। এরপরে বালুচিস্তান, সেখানে একটা ভয়ানক অশান্তি। বালুচিস্তানে বলা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে যে খবর পাইছে, প্রায় 10,000 লোক মারা গেছে। 10,000 পিপল হ্যাজ বিন কিল্ড ডিউ টু ইন্টারনাল কনফ্লিক্ট। এই চারটিখানি ব্যাপার নয়, সেটা বালুচ পিপলও মারা গেছে এবং সৈন্য রেঞ্জার্সও মারা গেছে। এটা একটা গৃহযুদ্ধের মতো অবস্থা পাকিস্তানের বালুচিস্তানের সঙ্গে। তাহলে পাকিস্তানের যে পুরো দেশটা, সেই দেশটা পাঞ্জাব চালায়, পাঞ্জাব মিলিটারি চালায়, পাঞ্জাবের আধিপত্য সর্বত্র। তো পাঞ্জাবের আধিপত্য সর্বত্র এটা কেউই আর মানতে পারছে না, ফলে এইরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। এরপরে দেখুন গিলগিট বাল্টিস্তান, সেখানেও ভয়ানক অশান্তি। পাক অকুপায়েড কাশ্মীর, যেটা তারা জোর করে দখল করেছে, সেখানেও ভয়ানক অশান্তি। সেখানে তো একবারে রেঞ্জার্স পুলিশের সঙ্গে সেখানকার যে জেএসিসি, জয়েন্ট আওয়াম অ্যাকশন কমিটি, তাদের সঙ্গে আক্ষরিক অর্থে লড়াই চলছে। তারা গুলিগালা চালিয়ে বহু লোককে মেরেছে, বহু লোককে বলাচ্ছে প্রায় 500-600 মানুষকে পুলিশ বন্দি করে রেখেছে। আর সেখানে কোনোরকম উন্নয়নের কিচ্ছু হয়নি। পাকিস্তানের মানুষ আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভিডিওতে, ছবিতে, টিভিতে, যে গত বছর থেকে শুরু করে আটার জন্য কি কাড়াকাড়ি করছে। গাড়ির থেকে আটা না মারা গেছে, দৌড়াদৌড়ি করে ভাগাভাগি করে একেবারে মানে ইয়ে করে নিয়ে যাচ্ছে, মানে লড়াই ঝগড়া করে এক প্যাকেট আটার জন্য সেখানে লড়াই হচ্ছে। পাকিস্তানে কালকে একটা খবর শুনছিলাম যে পাকিস্তানে নাকি তেলের রিজার্ভ আছে মাত্র 15 দিনের, ফুয়েল রিজার্ভ। সব দেশে একটা করে ফুয়েল রিজার্ভ থাকে, যে যদি কোনো কারণে ভয়ানক তেলের সংকট হয়, তাহলে সেই রিজার্ভ থেকে দিয়ে দেশের যে যানবাহন ব্যবস্থাটা সেটাকে পরিচালনা করা হয়। তো সেটা আর নাকি 15 দিনের মতো রিজার্ভড আছে। তারপরে পাকিস্তান কি করবে? এর মধ্যে যদি এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে স্ট্রেট অফ হরমুজে, যদি তারা তেল জোগাড় করতে না পারে, বা সৌদি আরব, কাতার, কুয়েত এসব জায়গা থেকে যদি তেল জোগাড় করতে না পারে, ইরান থেকে যদি না নিতে পারে, ইরান তো নিজে এখন ভয়ানক সংকট, ইরান আর তেল দেবে কোত্থেকে? ইরান থেকে যে ব্যাপক তেল চুরি হয়ে পাকিস্তানে ঢুকতো, সেটাও এখন প্রায় বন্ধের মুখে, কারণ এই লড়াইয়ের জন্য। তো ফলে তেল চুরি, চোরাই তেল আর পাকিস্তানে ঢুকছে না। ফলে পাকিস্তানের অবস্থা, ইন্টারনাল অবস্থা অত্যন্ত খারাপ। বালুচিস্তানের লড়াই বিএলএ এবং মাজিদ গ্রুপের সঙ্গে, বা খাইবার পাখতুনখোয়াতে লড়াই আপনার টিটিপির সঙ্গে, কাশ্মীরে লড়াই, পাক অকুপায়েড কাশ্মীরের লড়াই জিএসির সঙ্গে, জয়েন্ট আওয়াম অ্যাকশন কমিটির সাথে, গিলগিট বালুচিস্তানের লড়াই, গিলগিট বাল্টিস্তান, সেখানে লড়াই, সেখানে মানুষের সঙ্গে বনিবনা হচ্ছে না, পাকিস্তান যে ডোমিনেশনটার। এরপরে সিন্ধেও
একটা ঘুরিয়ে ফিরে একটা অসন্তোষ ভয়ানকভাবে দেখাই দিয়েছে, চাড়া দিয়েছে যে পাঞ্জাব ডমিনেশন, তারাও এখনও সিন্ধিরাও এখনও মানতে চাইছে না, কারণ সারা পাকিস্তানের সবচেয়ে যে ব্যবসা বাণিজ্য সেটা সিন্ধিরাই চলে এবং করাচি পোর্ট হয়েই চলে, সেটা সিন্ধ প্রদেশে। তো ফলে পাকিস্তানে যে ইন্টারনাল যে ব্যাপারটা, সেটা পাকিস্তান অ্যাবসলিউটলি ফেল্ড একেবারে। কোনো প্রশাসনই আবামের জন্য অর্থাৎ জনগণের জন্য কিছু কাজই করেনি, এবং জনগণের জন্য যে বেসিক ফেসিলিটিসগুলো দরকার মানুষের, সেটা তারা কিন্তু কোনোভাবেই প্রোভাইড করার চেষ্টাও করেনি। এটা একটা গেল। এবারে এক্সটার্নাল ফ্রন্টে দেখুন, আফগানিস্তানের সঙ্গে লড়াই, যেটা বললাম ভয়ানক লড়াই চলছে বিভিন্ন সময়। আফগানিস্তান ডুরান্ড লাইন মানছে না। এই আফগানিস্তানকে, তালিবানকে একটা সময় সমর্থন করে পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তান বোধহয় তাদের একটা প্রদেশ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প যেমন ভেবেছিলেন কানাডা একটা প্রদেশ হয়ে যাবে, গ্রিনল্যান্ড একটা প্রদেশ হয়ে যাবে। এখন তো নিজেই যুদ্ধে জড়িয়ে একদম অবস্থা খারাপ। হ্যাঁ, তারপরে পাকিস্তানের সেরকম ভেবেছিল, কিন্তু পরবর্তীতে দেখা হলো আফগানিস্তানের সাথে একবারে সাপে নেউলে লড়াই চলছে একেবারে যাকে বলে। তো সেটা তো প্রকাশ হয়েছে, অর্থাৎ যে এক্সটার্নাল ফ্রন্টে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আফগানিস্তানের সম্পর্ক খারাপ, বর্ডার সিল, মালপত্র যাতায়াত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এরকম একটা অবস্থা। ভারতের সঙ্গে তো দীর্ঘদিন যাবৎ মালপত্র যাতায়াত বন্ধ। তারপর পহলগাম অ্যাটাক, তারপরে অপারেশন সিন্দুর, এই যুদ্ধের সময় থেকে তো একেবারে যাকে বলে কোনোরকম ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নেই বলে যায়। আস্তে আস্তে নামকা অবস্থায় ওই অ্যাম্বাসিটা এখানে আছে, ভারতের অ্যাম্বাসিডার পাকিস্তানের ইসলামাবাদে আছে। এর বাইরে পাকিস্তানের সঙ্গে কিন্তু কোনো ভারতের সেই অর্থে কোনো সম্পর্ক নেই, কোনো ট্রেডও নেই, কোনো সম্পর্ক নেই, কোনো আলোচনাও নেই, কিছুই নেই। এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক হয়ে গেল। এরপর আগ বাড়িয়ে নিজের যে বিভিন্ন যুদ্ধ থামাতে যায়, বুঝতে পেরেছেন? এই দেখুন যে গাজাতে যে ফিলিস্তিন প্যালেস্টাইনের সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধ চললো, তারপর সে গাজাতে যে একটা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটা বোর্ড অফ পিস একটা কমিটি গঠন হলো, পাকিস্তান সেই কমিটির একজন মেম্বার। কিন্তু আকবরী যে সেখানে সেই কমিটির মিটিংয়ে যেমনি ডোনাল্ড ট্রাম্প চেয়েছে যে জি হুজুর বলে যে হাজির হয়ে গেছে, কিন্তু গাজাতে যে বোর্ড অফ পিস হয়েছিল এবং বোর্ড অফ পিসের যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো তো ইসরায়েল মানেনি, ফিলিস্তিনও মানেনি। ফিলিস্তিনও চোরাগপ্ত আক্রমণ করছে, ইসরায়েল তো খোলা আক্রমণ করছে, নিয়মিত আক্রমণ করছে, নিয়মিত তার ফটো ভিডিও আসছে। অর্থাৎ যেসব শর্তগুলো তৈরি হয়েছিল এবং গাজাকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একটা ইউরোপ আমেরিকার একটা শহরের মতো একটা উন্নত শহর করে গড়ে তুলবেন, ওই সমুদ্রের তীরে একটা ভীষণ উন্নত শহর হবে, তার কিছুই নেই। গাজা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মাঠ হয়ে গেছে। তাহলে পাকিস্তান যে বোর্ড অফ পিসে ছিল, কী জন্য ছিল? থেকেই বা তারা কী করলো না, ডোনাল্ড ট্রাম্প বলেছেন বলে সেখানে যে জু হুজুর বলে হাজির হয়ে গেছিলেন, কিন্তু তার পরবর্তী গেলে কোনো ফাংশনই তাদের নেই। এরপরে ইরান আমেরিকার যুদ্ধ থামাবার জন্য খুব আগ বাড়িয়ে যে হাজির হয়েছিলেন, ইসলামাবাদেও ডেকে নিয়ে বিভিন্ন মিটিং করছেন। যে ডিফেন্স এসেছে ইরান থেকে, বিভিন্ন স্পিকার বা অন্যান্য নেতারা এসেছে, প্রেসিডেন্ট এসেছে, বিভিন্ন জন এসেছে দুপক্ষেরই, এসে নিয়ে মিটিং টিটিং হয়েছে। আর তার আগেও যে জেরেড কুশনার আর আপনার স্টিভ উইটকফ এসে, জেরেড কুশনার ডোনাল্ড ট্রাম্পের জামাই স্টিভ উইটকফ এসেছে, কিন্তু মীমাংসা কিছুই হয়নি। পরন্তু ইরান আমেরিকা ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। এবং এর সঙ্গে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটা সিকিউরিটি প্যাক্ট করেছে যে সৌদি আরবকে কেউ আক্রমণ করলে সেটা পাকিস্তান নিজের দেশ আক্রমণ বলে মেনে নেবে, এবং সৌদি আরবও পাকিস্তানের উপর আক্রমণ হলে নিজের দেশ বলে মেনে নেবে। এবং সেই হিসাবে সেখানে সৈন্য মোতায়েন করেছে। বোধহয় কিছু এয়ারফোর্সের যে ফ্লাইট সেও হয়তো সেখানে রেখেছে। কিন্তু এই যে কদিন আগেই ইরান যেভাবে সৌদি আরবে আক্রমণ করলো, পাকিস্তান কিন্তু তার জন্য সৌদি আরবের সঙ্গে কিছুই সাথ দেয়নি। উল্টো ওই এগ্রিমেন্টটার জন্যই সৌদি আরবের থেকে পাকিস্তান নিয়েছে, কিন্তু তাদের বিপদের দিনে তাদেরকে সাহায্য করতে পারেনি বা সাহায্য করেনি। এখন ইরান আর যে আমেরিকার যুদ্ধ, এর জন্য এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত এই সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, এইসব দেশের কাছে সৌদি আরবের যে প্যাক্টটা হচ্ছে, সেই প্যাক্টটার উপর একটু পাকিস্তানের গুরুত্ব বেড়েছে। এই কারণে যখন কুয়েত এবং কাতারও সম্ভবত পাকিস্তানের ওই সাথে ওই জাতীয় সিকিউরিটি এগ্রিমেন্ট করতে চলেছে। তা সেটা যদি হয়, আর কাতার, বাহরিন, কুয়েতেই সবচেয়ে বেশি আক্রমণ করেছে ইরান ওই দেশগুলোর মধ্যে, এবং যেখানে বিশেষ মিলিটারি বেস আছে আমেরিকার, তাহলে পরবর্তীকালে দেখা যাবে এই লড়াইটা কুয়েত আর কাতারের সঙ্গে থাকবে না। পরোক্ষে এরকম যদি একটা ডিফেন্স এগ্রিমেন্ট হয় এবং পাকিস্তান যদি একটা মোটা টাকা পাওয়ার জন্য এরকম কিছু করে, পরোক্ষে কিন্তু আগামী দিনে একটা লড়াই ইরান এবং পাকিস্তানের মধ্যে শুরু হতে পারে। অর্থাৎ যখনই ওই কাতার, কুয়েত, সৌদি আরবকে
যে ডিফেন্স প্যাক্ট অনুযায়ী ইরানের আক্রমণ থেকে বাঁচাবার জন্য বা ইরানের আক্রমণের বিরুদ্ধে ওই দেশগুলোতে ইরানের আক্রমণের বিরুদ্ধে প্রতিআক্রমণ করার জন্য যদি পাকিস্তান ইনভলভ হয়, তখন কিন্তু যুদ্ধটা ইরান এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যাবে। অর্থাৎ এই ফ্রন্টটাতেও ফেল করেছে পাকিস্তান। আর অন্যান্য বাইরে যেসে লিবিয়া টিবিয়াতে যেও কিছু কোনো সময় ওখানকার গৃহযুদ্ধ থামানোর চেষ্টা হয়েছে, কিছুই সাকসেস হয়নি। ইরাকের সঙ্গেও এমনকি সম্পর্ক খুব একটা ভালো নয়। এখন দেখা যাচ্ছে যে ইরাকেরও প্রধানমন্ত্রী আমেরিকা গেছেন, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং টিটিং করেছেন, বিভিন্ন চুক্তি করছেন। তিনি ফিরে এখন কোথাও হয়ে দেশে ফিরে যান সেটাই দেখার। পাকিস্তান যান কিনা, সৌদি আরব যান কিনা, বা কাতার, কুয়েত, কোথায় মিডের কোনো মাঝপথে কোনো অন্য দেশে ভিজিট করেন কিনা, সেটা আগামী দিনে দেখার ব্যাপার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পাকিস্তান যেভাবে ঢাক বাজিয়েছিল এতদিন যে আমরা তো ইরান আমেরিকার যুদ্ধ থামিয়ে দিলাম, কিছুই হয়নি। শুধু ঢাকটায় বাজানো হয়েছে, আর বাদ বাকি কাজের কাজ কিছুই হয়নি। উল্টে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে একদম এক্সপোজড হয়ে গেছে যে পাকিস্তান মুখেই যা কথা বলে, পাকিস্তানের আসলে কোনো দম নাই। সত্যি কথা বলতে কি দম নাই, পাকিস্তানের কথা কেউ শোনে না। অতএব পাকিস্তান এখন ইন্টারনাল ফ্রন্টেও ফেল, এক্সটার্নাল ফ্রন্টে সেটাতেও ফেল, দুটো ফ্রন্টেই পাকিস্তান এখন ফেল হয়ে গেছে। আগামী দিনে আর লোককে পাকিস্তানকে ঘুরতে, এরপরেও যে সৌদি আরবের এরকম ইরানের আক্রমণের পরে পাকিস্তান কোনোই সাহায্য করেনি, এরপরেও কাতার, কুয়েত কেন যে পাকিস্তানের সঙ্গে সিকিউরিটি করতে যাচ্ছে, সিকিউরিটি যে এগ্রিমেন্ট করতে যাচ্ছে, তো ডিফেন্স সিকিউরিটি এগ্রিমেন্ট করতে যাচ্ছে, সেটাই আশ্চর্যের ব্যাপার। হয়তো ভাবছে ঠিক আছে, সৌদি আরবের হয়তো কোনো ইনফ্লুয়েন্স আছে, বা ভাবছে ঠিক আছে একটা সম্পর্ক তো করে রাখা যাক, ভবিষ্যতে যেভাবে আক্রমণ আসছে ইরান থেকে তার নিজেদের বাঁচার জন্য যদি কোনো কারণে পাকিস্তান আমাদেরকে সাহায্য করে, তাহলে খানিকটা রক্ষা হবে, এরকম কিছু হবে। তবে পাকিস্তান যে খুব একটা সাহায্য হবে, এবং পাকিস্তান যে ইন্টিগ্রেটেড পাকিস্তান আগামী দিনে থাকবে, অর্থাৎ ঐক্যবদ্ধ পাকিস্তান থাকবে, সেটাই মস্ত বড় প্রশ্নের মুখে এখন। পাকিস্তান বোধহয় টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এখন আর পাকিস্তানের নিজেদের যে ইন্টিগ্রিটিটা একদম ধ্বংসের মুখে চলে গেছে, চারিদিকে ভয়ানক অশান্তি চলছে। এই অবস্থায় পাকিস্তান নিজেই কতদিন ঐক্যবদ্ধ থাকে, আর অন্য দেশকে কি সাহায্য করতে হবে, সেটাই আজকে সব দিনে বড় প্রশ্ন। লেট ওয়েট অ্যান্ড সি, কী হয় দেখা যাক। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কী ধরনের জিওপলিটিক্সের ভিডিও করলে আপনাদের আরও ভালো লাগবে, সে মন্তব্য করে জানালে আমি সেই সব বিষয়ের উপরে আবার ভিডিও করব। জয় হিন্দ, বন্দে মাতরম।